আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স প্রথম বর্ষ মৌলিক গণিত নিয়ে আজকে আমার 3 নম্বর ক্লাস। দয়া করে যারা ভিডিওতে ক্লিক করেছেন, যদি আপনি 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসটা না দেখে থাকেন, আগে 1 নম্বর 2 নম্বর ক্লাসটা দেখবেন, তারপরে 3 নম্বর ক্লাসটা দেখবেন, আপনার কাছে ইজি লাগবে। ঠিক আছে? তো আজকে আমরা প্রথমেই যেগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা জেনে নেই, যেগুলোর পরিচয় আমরা জেনে নেই, সেটা হচ্ছে কি চলক। এই চলকটা কি? আসলে চলক হচ্ছে যার মান সর্বদা পরিবর্তনশীল, ওটাকে চলক বলে। যেমন এক্স, এই এক্সটা নির্দিষ্ট কোনো মান নাই, এটা একটা রাশিতে এক মানে বিভিন্ন বীজগণিতিক রাশিতে এক্স এর মান বিভিন্ন রকম, অর্থাৎ এই এক্স এর কোনো নির্দিষ্ট মান নেই। এই এক্স এর মানটা সব সময় কি পরিবর্তনশীল, আর যার মান সর্বদা পরিবর্তনশীল বা নির্দিষ্ট কোনো মান নেই তাকে চলক বলে। ঠিক আছে? এবার আসেন ধ্রুবক। চলকের ঠিক বিপরীত হলো ধ্রুবক। ধ্রুবক হলো যার মান সর্বদা স্থির, তাকে কি বলে? ধ্রুবক বলে। যার মান সর্বদা স্থির তাকে ধ্রুবক বলে, অর্থাৎ যার কোনো পরিবর্তন নেই তাকে ধ্রুবক বলে। ঠিক আছে? যেমন পাই, এটার মান সর্বদা কি স্থির, সব জায়গায় স্থির, এটার মান কোনো পরিবর্তন নেই, অর্থাৎ যার মান কোনো পরিবর্তন নেই তাকে কি বলে? ধ্রুবক বলে। আচ্ছা, এবার আসেন সহগ। সহগ মানে কি? আমরা যখন একটা বীজগণিতিক রাশি লিখি যে 2x + 2y = 10, দেখেন এখানে এই xটা হলো চলক, এখানে yটা হলো চলক, তাহলে চলকের সাথে যেটা থাকবে ওটাকে সহগ বলা হয়। এখানে সহগ হলো 2, এখানে সহগ হলো 2, অর্থাৎ এই চলকের সাথে যেটা থাকবে ওটাকে কি বলা হয়? সহগ বলা হয়। তাইলে এবার আসেন পরামিতি। পরামিতি হলো যার মান একটি নির্দিষ্ট পদ্ধতিতে স্থির কিন্তু অন্য পদ্ধতিতে পরিবর্তনশীল, তাকে পরামিতি বলে। যেমন আমরা যদি লিখি ax + by, ঠিক আছে, +cz = 0, দেখেন এখানে a একটা পরামিতি, b একটা পরামিতি, c একটা পরামিতি, কারণ এই বীজগণিতিক রাশিতে, এই রাশিটাতে আপনার a মানটা স্থির, আবার b মানটা স্থির, আবার c মানটা স্থির, কিন্তু আরেকটা বীজগণিতিক রাশিতে এর মানগুলো কি স্থির না, পরিবর্তন, অর্থাৎ এটার ভিতরে স্থির কিন্তু বাইরে কি অন্যরকম, অর্থাৎ যার মান একটি নির্দিষ্ট পদ্ধতিতে স্থির এবং অন্য পদ্ধতিতে পরিবর্তনশীল, তাকে কি বলা হয়? পরামিতি বলা হয়। তাহলে আমরা আবার একবার করে বলছি, চলক হচ্ছে কি যার মান সর্বদা পরিবর্তনশীল, তাকে চলক বলে, যেমন x y z। আর ধ্রুবক হচ্ছে যার মান সর্বদা কি স্থির, পরিবর্তনশীল নয়, তাকে ধ্রুবক বলে। আর সহগ হলে কি চলকের সাথে যেটা থাকে সেটাকে সহগ বলা হয়। ঠিক আছে? আর পরামিতি হলো কি যার মান একটি নির্দিষ্ট পদ্ধতিতে স্থির কিন্তু অন্য পদ্ধতিতে পরিবর্তনশীল, তাকে পরামিতি বলে। ঠিক আছে? এগুলা খাতায় লিখে রাখেন, নোট করে রাখেন। পরীক্ষায় বারবার আসা একটি প্রশ্ন, চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য লেখো, এটা বারবার আসে। আপনারা কি করবেন? একটা খাতা নেবেন, খাতা নিয়ে এই লেখাটা খাতায় লিখে ফেলেন, স্পষ্টভাবে একটা বক্স তৈরি করে এক পাশে ধ্রুবক আর এক পাশে চলক লিখে এই লেখাটা লিখে ফেলেন। 1 2 3 4 5 6 7টা পার্থক্য লেখা আছে এখানে, এই 7টার বেশি আপনার দেওয়া লাগবে না। ঠিক আছে? তো আমরা এখন একটা একটা করে আলোচনা করি। আসেন, প্রথম হলো সংজ্ঞাগত। ঠিক আছে?
যার মান সর্বদা পরিবর্তনশীল তাকে চলক বলে। এটা তো আমরা একটু আগে আলোচনা করেছি। যার মান সর্বদা স্থির তাকে ধ্রুবক বলে। এই 1 নম্বর পয়েন্টটা বুঝতে আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। চলক একটি গতিশীল ধারণা আর ধ্রুবক একটি স্থিতিও ধারণা, অর্থাৎ চলক একটি পরিবর্তনশীল, এটা পরিবর্তন হয়, ক্রমে বাড়ে আবার কমে, এই কারণে এটাকে ডাইনামিক বা গতিশীল ধারণা বলা হয়, ঠিক আছে। চলক একটি গতিশীল ধারণা, কিন্তু ধ্রুবক একটি স্থিতিও ধারণা, ধ্রুবকের কোনো পরিবর্তন নেই, এখন যা আছে 5 বছর পরে তা, এই কারণে ধ্রুবককে বলা হয় স্থিতিও ধারণা, ঠিক আছে। এবার আসেন, চলককে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়, চলককে এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আপনার এক্স ওয়াই জেড পি কিউ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। আর ধ্রুবককে আপ পাই তারপরে 1 3 বিভিন্ন স্বাভাবিক সংখ্যা দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক আছে। এবার আসেন 4 নম্বর পয়েন্টটা, চলক স্বাভাবিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না। আচ্ছা, যার মান পরিবর্তনশীল তাকে তো সাধারণ স্বাভাবিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে না, ঠিক আছে। তাহলে চলককে কি স্বাভাবিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না, কিন্তু ধ্রুবককে স্বাভাবিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, কারণ ধ্রুবকের নির্দিষ্ট মান আছে, ঠিক আছে। এবার আসেন, চলকের প্রকারভেদ আছে, যেমন বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, স্বাধীন চলক, অধীন চলক, চলকের বিভিন্ন প্রকারভেদ আছে, লিখে দিবেন এখান দিয়া। চলকের প্রকারভেদ আছে, যেমন বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, তারপরে স্বাধীন চলক, অধীন চলক, ঠিক আছে। আর ধ্রুবকের কোনো প্রকারভেদ নাই, ধ্রুবকের কোনো প্রকারভেদ নেই। এবার আসেন 6 নম্বর পয়েন্টটা, নির্দিষ্ট মানে চলকের নির্দিষ্ট মান আছে, চলকের নির্দিষ্ট মান আছে, কিন্তু ধ্রুবকের সরি চলকের নির্দিষ্ট মান নেই, কিন্তু ধ্রুবকের নির্দিষ্ট মান আছে। আবার বলছি আমি, চলকের নির্দিষ্ট মান নেই, কিন্তু ধ্রুবকের নির্দিষ্ট মান আছে। এবার দেখেন 7 নম্বর পয়েন্টটা, মানুষের বয়স, ওজন, উচ্চতা এগুলো কিন্তু পরিবর্তনশীল। যে লোকের বয়স আজকে 5 বছর, 5 বছর পরে তার বয়স হবে 10 বছর, সুতরাং তার বয়সটা পরিবর্তনশীল, ওজনটাও পরিবর্তনশীল, তারপরে উচ্চতাও পরিবর্তনশীল, এই কারণে এগুলো কি চলকের উদাহরণ। কিন্তু হাতের সংখ্যা, আজকে যার 2টা হাত আছে 10 বছর পরেও তার 2টোই হাত থাকবে, আজকে তার একটা মাথা আছে 10 বছর পরে তার একটাই মাথা, ঠিক আছে। এগুলো হলো ধ্রুবকের উদাহরণ, কারণ এগুলো কোনো কি পরিবর্তন হয় না। আমি আবার সামারি আকারে বলে দিচ্ছি, দয়া করে খাতায় লিখে নেন, লিখে মুখস্থ করে ফেলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে প্রায় 80 থেকে 90% মানে কমন দেওয়া যায়। দেখেন, চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল তাকে চলক বলে, কিন্তু যার মান সর্বদা স্থির তাকে ধ্রুবক বলা হয়। গতিশীল, চলক একটি গতিশীল ধারণা, ধ্রুবক একটি স্থির ধারণা। এক্স ওয়াই জেড দ্বারা চলককে প্রকাশ করা হয়, আর পাই ইত্যাদি দ্বারা চলককে ধ্রুবককে প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা দ্বারা চলককে প্রকাশ করা যায় না, কিন্তু ধ্রুবককে স্বাভাবিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। চলকের প্রকারভেদ আছে, কিন্তু ধ্রুবকের প্রকারভেদ নেই। চলকের নির্দিষ্ট মান নেই, কিন্তু ধ্রুবকের নির্দিষ্ট মান আছে। মানুষের বয়স, ওজন, উচ্চতা ইত্যাদি চলকের উদাহরণ। হাতের সংখ্যা, মাথার সংখ্যা ইত্যাদি ধ্রুবকের উদাহরণ। এখন আলোচনা করব চলকের বিভিন্ন প্রকারভেদ, ঠিক আছে। আমরা চলকের 3টি প্রকারভেদ নিয়ে আলোচনা করব। দেখেন, প্রথমটা হলো স্বাধীন চলক এবং অধীন চলক। এখন এই স্বাধীন চলক অধীন চলকের সাথে সম্পর্ক, অভ্যন্তরীণ চলক বাহ্যিক চলকের সাথে সম্পর্ক, বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলকের সাথে সম্পর্ক। আমরা প্রথম আসি স্বাধীন চলক এবং অধীন চলকের ভিতরে পার্থক্য কি। দেখেন, আমরা যখন লিখি y সমান 2x প্লাস 1, দেখেন এটা একটা বীজগণিতিক রাশি, ঠিক আছে। এখানে এই x টা হলো স্বাধীন চলক। কেন? দেখেন, এই স্বাধীন চলক কিন্তু তার ইচ্ছে মতো মান গ্রহণ করতে পারে, কিন্তু এই y টা কিন্তু এই x এর মাধ্যমে, যেমন আমি যদি বলি x 1 হলে
y সমান 2 গুণ 1 প্লাস 1 সমান 3, অর্থাৎ y এর মানটা x এর মানের ভিত্তিতে হবে, ঠিক না? কিন্তু x তার ইচ্ছা মতো মান গ্রহণ করতে পারে, মানে স্বাধীনভাবে মান গ্রহণ করতে পারে, কিন্তু y কিন্তু পারে না। x এর যে মান গ্রহণ করবে ওই মানের উপর ভিত্তি করে y এর মানটা নির্ধারণ হবে। সুতরাং y টা কার উপর নির্ভরশীল? x এর উপর নির্ভরশীল, আর x টা কিন্তু স্বাধীন, x তার নিজের ইচ্ছা মতো মান গ্রহণ করতে পারে। তাইলে এখানে কি x টা হলো স্বাধীন চলক আর y টা হলো অধীন চলক। আবার সব সময় না, দেখেন আবার এরকমও হইতে পারে সমান y প্লাস 3, এখানে হলো y স্বাধীন চলক আর x হলো অধীন চলক, ঠিক আছে? অর্থাৎ এখানে y টা কি তার নিজের ইচ্ছা মতো মান নিতে পারে, কিন্তু x টা y এর মানের ভিত্তিতে মান নির্ধারণ হবে। তাইলে এখানে y টা স্বাধীন চলক আর x টা হলো কি অধীন চলক। আচ্ছা, এবার আসেন স্বাধীন চলক আর অধীন চলক কি আমরা এবার বুঝছি, ঠিক আছে? এবার আসেন আমরা এখন অভ্যন্তরীণ চলক এবং বাহ্যিক চলক সম্পর্কে আমরা কিছু ধারণা দিব। দেখেন, জাতীয় আয়ের কিছু মডেল আছে, সেটা হচ্ছে আপনার ওয়াই, জাতীয় আয়, ঠিক আছে? ওয়াই মানে জাতীয় আয়, আপনার সি প্লাস আই নট প্লাস জি নট, এদের শূন্য দ্বারা বোঝায়, এগুলোর নট বলা হয়, জি নট আই নট, ঠিক আছে? আর এই নট মানেটা স্থির, নট মানেটা কি স্থির। যেমন আপনি যদি জি লেখেন এটা কিন্তু স্থির না, কিন্তু জি এর সাথে যখন একটা নট দেন এই জি নটটা কিন্তু স্থির, ঠিক আছে? আবার দেখেন আইটা কিন্তু কি স্থির না, কিন্তু যখন আপনি আয়ের সাথে নট লাগান তাহলে কিন্তু এটা কি স্থির হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন সি সমান এ প্লাস বি ওয়াই। আচ্ছা, এবার আসেন দেখেন এই মানটা কিন্তু স্থির, আবার এই মানটা কিন্তু স্থির, ঠিক আছে? এটাও চলক, এটাও চলক, এটাও চলক, এটাও চলক, এগুলা চলক, কিন্তু এই যে আই নট, আই এর সাথে নট দেওয়ার কারণে, জি এর সাথে নট দেওয়ার কারণে আই নট এবং জি নট কিন্তু স্থির হয়ে গেছে। আর এই স্থির মানটা কিন্তু অন্য মানে বাহির থেকে নির্ধারণ করা হয়েছে, ঠিক না? আই স্থির, জি নট স্থির, মানে এটার মান আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এটা 5, এটা 6, অর্থাৎ যার মানটা বাইরে থেকে নির্ধারণ হয়, চলক মানে এই রাশি এই পদ্ধতির বাইরে থেকে নির্ধারণ হয়, ওটা হলো আপনার বাহ্যিক চলক, ঠিক আছে? তাহলে এখানে বাহ্যিক চলকটা কি? বাহ্যিক চলকটা হলো আই নট এবং জি নট, ঠিক আছে? তাহলে বাহ্যিক চলকটা কি? যে চলকের মান সিস্টেমের বাইরে থেকে নির্ধারণ করে দেওয়া হয়, ঠিক আছে? যেমন এখানে জি নট আই নটের মান এই সিস্টেমের বাইরে থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু এই ওয়াই এবং সি এর মানটা কিন্তু এখনো নির্ধারণ হয় নাই, এখানে নির্ধারণ হবে, ঠিক আছে? আবার এই রাশিতে নির্ধারণ হবে, অর্থাৎ সিস্টেমের ভিতরে যার মান নির্ধারণ হয় সিস্টেমের মাধ্যমে, তাকে বলা হয় কি আপনার অভ্যন্তরীণ চলক, ঠিক আছে? অভ্যন্তরীণ চলক হলো কি রাশির ভিতরে, মানে রাশির ভিতরে যার মানটা নির্ধারণ হয় সেটা হলো অভ্যন্তরীণ চলক। আর বাহ্যিক চলকটা হলো যার মান বাইরে থেকে নির্ধারণ করে দেওয়া হয়, ঠিক আছে? অবশ্যই বুঝতে পারছেন, যখন কোনো চলকের সাথে নট চলে আসে বা আপনার ভার চলে আসে, যেমন যদি বলা হয় ওয়াই বার, এটা কিন্তু স্থির, ঠিক আছে? তাইলে ওগুলা কিন্তু কি আপনার বাহ্যিক চলক হয়ে যায়, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন অভ্যন্তরীণ চলক আর বাহ্যিক চলক কি। এবার আসেন বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। আচ্ছা, আপনাকে যদি বলা হয় x সমান 1 2 3 4 5, ঠিক আছে? আর আবার যদি বলা হয় x কি আপনার 1, মানে x
ওয়াই 5 এবং 1 এর ভিতরের সকল মান। আচ্ছা x তাইলে কত হবে এখানে আপনার 1.1 1.2 1.3 1.4 1.5 এগুলো সব কি আপনার যদি এই সিস্টেমে থাকে, যেমন 1 less than x less than 5, অর্থাৎ এই x এর মানটা কি 5, 1 আর 5 এর ভিতরের সকল মান, সকল পূর্ণ মান এবং দশমিক মান, ঠিক আছে, সকল পূর্ণ এবং অপূর্ণ মান। তাহলে এই যে চলকের সমস্ত এই পরিসরের সমস্ত মানটা কিন্তু x গ্রহণ করতে পারে। সুতরাং এই x টা হলো অবিচ্ছিন্ন চলক। মানে আপনার কি দেখেন, যদি বলা হয় 2 থেকে বড় x 3 থেকে ছোট, তাহলে কিন্তু কি 2 এবং 3 এর মাঝখানের সকল মান, দশমিক মান এবং পূর্ণ সংখ্যা মান, যেমন 2 x এর মান 2.1 হতে পারে, তারপর 2.2 হতে পারে, 2.3 হতে পারে, অর্থাৎ 3 এবং 2 এর ভেতরের সকল মান হলো কার মান? x এর মান। যখন এই সিস্টেমে থাকে তখন বলা হয় তাকে অবিচ্ছিন্ন চলক, অর্থাৎ পরিসরের যখন সমস্ত মান চলক গ্রহণ করতে পারে, ঠিক আছে, যখন চলক একটি নির্দিষ্ট পরিসরের সমস্ত মান গ্রহণ করতে পারে তখন আমরা তাকে অবিচ্ছিন্ন চলক বলি। আর বিচ্ছিন্ন চলকটা হলো কি, দেখেন এখানে 1 কিন্তু x এর মান 1 এবং 2 এর ভিতরে কিন্তু আরো মান আছে, কিন্তু ওগুলা না, x এর মান 2, x এর মান 3, x এর মান 4, x এর মান 5। তাইলে x এর মান কি 1 2 3 4 5। বিচ্ছিন্ন চলক সাধারণত পূর্ণ সংখ্যা হয়ে থাকে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আরো মান আছে, 1 এবং 2 এর মাঝখানে কিন্তু আরো মান আছে, 2 এবং 3 এর মাঝখানে কিন্তু আরো মান আছে, ঠিক আছে, 3 এবং 4 এর মাঝখানে কিন্তু আরো আছে, 4 এবং 5 এর মাঝখানে কিন্তু আরো আছে। সুতরাং ওগুলা কিন্তু x এর মান না। তাইলে যেটা একটি পরিসরের সমস্ত মান গ্রহণ করতে পারে না, এখানে কিন্তু x কি সমস্ত মান গ্রহণ করতে পারে না, সুতরাং এখানে চলকটা বিচ্ছিন্ন চলক। অর্থাৎ যেই চলক একটি নির্দিষ্ট পরিসরের সমস্ত বাস্তব মান গ্রহণ করতে পারে না তাকে বিচ্ছিন্ন চলক বলে, আর যে চলক একটি নির্দিষ্ট পরিসরের সমস্ত বাস্তব মান গ্রহণ করতে পারে তাকে বলা হয় অবিচ্ছিন্ন চলক, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার বলি, স্বাধীন চলক হলো কি, অধীন চলক হলো কি, অর্থাৎ স্বাধীন চলক তার ইচ্ছা মতো মান গ্রহণ করতে পারে, কিন্তু স্বাধীন চলকের মানের ভিত্তিতে অধীন চলকের মান নির্ধারণ করা হয়, ঠিক আছে। আর সাধারণত অধীন চলকটা এই সমান চিহ্নের বাম পাশে থাকে, আর স্বাধীন চলকটা সমান চিহ্নের ডান পাশে থাকে, ঠিক আছে। আর অভ্যন্তরীণ চলকটা কি, অভ্যন্তরীণ চলক হলো যার মান মডেলের ভিতরে নির্ধারণ হয়। আর বাহ্যিক চলক কি, বাহ্যিক চলক হলো যার মান মডেলের বাইরে থেকে নির্ধারণ করে দেওয়া হয়। আর বিচ্ছিন্ন চলক কি, বিচ্ছিন্ন চলক হলো যে চলক একটি নির্দিষ্ট পরিসরের সমস্ত বাস্তব মান গ্রহণ করতে পারে না তাকে বিচ্ছিন্ন চলক বলে। আর অবিচ্ছিন্ন চলক কি, অবিচ্ছিন্ন চলক হলো যে চলক একটি নির্দিষ্ট পরিসরের সমস্ত বাস্তব মান গ্রহণ করতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে, ঠিক আছে। লিখে রাখেন, কষ্ট করে একটু লিখে রাখেন, বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলকের কি পরিচয়। এখন আমরা এটা এই বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলকের বেশ কিছু পার্থক্য আছে, পার্থক্যগুলো জানবো। দেখেন, বিচ্ছিন্ন চলক নির্দিষ্ট পরিসরের সকল বাস্তব মান গ্রহণ করতে পারে না, কিন্তু অবিচ্ছিন্ন চলক নির্দিষ্ট পরিসরে সকল বাস্তব মান গ্রহণ করতে পারে। বিচ্ছিন্ন চলক পূর্ণ সংখ্যা হয়ে থাকে, বিচ্ছিন্ন চলক কিন্তু অপূর্ণ সংখ্যা হবে না। আর অবিচ্ছিন্ন চলক পূর্ণ এবং অপূর্ণ সংখ্যার সমন্বয় হয়ে থাকে। যেমন আমি যদি বলি 4.5, এটা একটা অবিচ্ছিন্ন চলক। এবার আসেন, বিচ্ছিন্ন চলক বাস্তব সংখ্যার সম্পূর্ণ সেট নয়, কিন্তু অবিচ্ছিন্ন চলক বাস্তব সংখ্যার সম্পূর্ণ সেট, ঠিক আছে। এবার আসেন, এই পরিসরে 0 less than x less than 4, এই পরিসরে কমপক্ষে একটি মান গ্রহণ করতে পারবে না বিচ্ছিন্ন চলক। অর্থাৎ এই পরিসর যদি একটি মানও গ্রহণ করতে না পারে বিচ্ছিন্ন চলক, তাহলে সেটা বিচ্ছিন্ন চলক হয়ে যাবে, ঠিক আছে। আর অবিচ্ছিন্ন চলক এই পরিসরের সমস্ত মান গ্রহণ করতে পারবে, ঠিক আছে। অবিচ্ছিন্ন চলক এই পরিসরের সমস্ত মান গ্রহণ করতে পারবে। এবার আসেন,
বিচ্ছিন্ন চলকের মান সাধারণত 1 2 3 4 এরকম পূর্ণ সংখ্যা হয়ে থাকে, কিন্তু অবিচ্ছিন্ন চলকের মান আপনি যদি বলেন 1 থেকে 4 এর ভিতরে সকল মান, ঠিক আছে, এখানে পূর্ণ সংখ্যা আছে এবং অপূর্ণ সংখ্যা আছে। এবার আসেন উদাহরণ। বিচ্ছিন্ন চলকের উদাহরণ হলো ছাত্র সংখ্যা এবং দ্রব্য সংখ্যা, এগুলো কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা। আর ছাত্রের ওজন পূর্ণ এবং অপূর্ণ দুটোটাই হয়ে থাকে। ছাত্রের উচ্চতাও পূর্ণ এবং অপূর্ণ হয়ে থাকে। আপনি বলতে পারেন সে কি, তার ওজন কি, আপনি 20 কেজি 700 গ্রাম, তাহলে 20.7, ঠিক আছে, কিন্তু আপনি কখনো বলতে পারবেন না যে সেখানে 20.7 জন লোক আছে, বলতে পারবেন না, এটা পূর্ণ সংখ্যা। তাইলে এটা হলো বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলকের ভিতরে কি পার্থক্য। তো আপনারা এটা খাতায় লিখে রাখেন সুন্দর করে। আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটা পরামর্শ হলো, আপনারা এরকম যে আমি করেছি, আমার সময় আমি করেছি এরকম প্রত্যেকটা অধ্যায়ের জন্য আপনারা একটা করে নোট তৈরি করেন। এটা মৌলিক গণিত প্রথম অধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের জন্য কি করবেন, একটা করে নোট তৈরি করবেন, ঠিক আছে। এইভাবে লিখবেন, হ্যাঁ, আমি লিখে রেখেছি সব, এইভাবে লিখবেন। আশা করি আপনি কি ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। আমি এখানে প্রথম মৌলিক গণিতের ক্লাসগুলো সম্পূর্ণ করব। আমি প্রথম অধ্যায়ের 3টা ক্লাস নিয়েছি, আর একটা ক্লাস নিব, 4টা ক্লাস নিলে প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে। তারপরে দ্বিতীয় অধ্যায় হবে, এভাবে সবগুলো অধ্যায় শেষ করে আমরা মৌলিক গণিত শেষ করে মৌলিক পরিসংখ্যান ধরবো ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনার প্রিয় মানুষ বন্ধু বান্ধবের সাথে আমার চ্যানেলটা শেয়ার করেন, যাতে তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। 4 নম্বর ক্লাসটা নিয়ে আসার জন্য অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।